আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি না আমাকে ভালোবাসতে নীলাদ্র? নীলাদ্র এমনভাবে হেসে দিল যেন আমি কোনো ঠাট্টার কথা বলছি। আমি ফ্যাল করে তার দিকে চেয়ে রইলাম। আমার মন শুধু চাইছে আয়েশের কাছে যেতে, আর চোখ জোড়া বিস্ময়ে থমকে গেছে। এত ধাক্কা একসঙ্গে নিতে পারছি না আমি। নীলাদ্র হাসতে হাসতে বলল, তুমি কি ভেবেছিলে আনিশা? আমি তোমায় ভালোবেসেছি। আমার মনে হয় না ভালোবাসা বলতে আদৌ কিছু হয় বলে। টাকা পয়সা মানে এই আসল ভালোবাসা। আর তোমার সঙ্গে এই ভালোবাসা খেলাও চালিয়ে গেছি শুধুই টাকার জন্যই। নয়তো তোমার মতো একটা গরিব আর অন্ধ মেয়েকে একটা পাগল ছাড়া ভালোবাসতে পারে কি? আর বলো তো। অবশ্য একটা পাগল আছে, কিন্তু আমি সেই পাগলের কাতারে পড়ি না। আমি টাকা চাই, টাকা। আমার নিজের লাক্সারি চাই। তোমাকেও সেই কারণে এখানে এনেছি, তোমাকে বিক্রি করতে এনেছি। ইউর টাইম ইজ ওভার। আমার মাঝে কোনো হেলদোল নেই, রোবটের মতো বসে রয়েছি। শুধু ভাবছি কতটা নিচু মস্তিষ্কের মানুষের সঙ্গে একসময় ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, যদিও সেটা কিশোরী মনের আবেগ ছিল। কিন্তু ভাবতেও নিজের প্রতি একটা চাপা রাগ আসছে আমার। চোখের পলকও পড়ছে না চমকে। এত বড় চমক কোনো দিনই খাইনি আমি। নীলাদ্র আবার বেশ মনোযোগ দিয়ে বলতে শুরু করে, তুমি বলতেই পারো যে তাহলে আগে কেন তোমায় পাচার করিনি। এর কারণ হচ্ছে তোমার বয়স আর তোমার বুদ্ধি। তুমি ওই বয়সে পালিয়ে যেতে না, সেই সঙ্গে তোমার বয়সটাও ম্যাটার করে। 17-18 বছরের মেয়েরা এই লাইনের জন্য পারফেক্ট হয়। সেখানে তোমার বয়স ভীষণ কম ছিল। যখন তোমায় নিয়ে প্ল্যান করি, কোথা থেকে উটকো আয়েশ রায়হান এসে তোমার প্রতি পাগল হয়ে এক প্রকার জোর করে বিয়ে করে। বাট তোমায় এবার পাচারের প্ল্যান কিন্তু আমি করিনি, আমার বস করেছে। বসের সঙ্গে পুরনো শত্রুতা আছে তোমার পাগল স্বামী আয়েশের। আর যখনই বস জানতে পারে তার দুর্বলতা তোমার জন্য একজন কম বয়সী মেয়ে, তখনই উনি এক ঢিলে দুই পাখি মারার প্ল্যানটা করেই ফেলেন। আমি আর একটা কথাও বলছি না, ওর দিকে চেয়েই আছি। এই অপরিচিত মুখের পেছনে এত অপরিচিত মুখ লুকিয়ে থাকবে সেটা সম্পূর্ণ অজানা ছিল। এক প্রকার পাথর হয়ে গেলাম আমি। কি করে পাবো মুক্তি? আর আয়েশের কি হবে? উনি বাঁচবেন তো? দরজা খোলার শব্দ এলেও আমি চোখ তুলে তাকালাম না। মাথাটা ঝিমঝিম করছে আমার, চোখের পানি শুকিয়ে গেছে ইতিমধ্যে। নিচের দিকে তাকিয়ে থাকায় একজোড়া পা আমার নজরে পড়ল। তৎক্ষণাৎ নীলাদ্র লোকটিকে বস বলে সম্বোধন করতে শুরু করলো। বস, আমি আপনার কাজ করে দিয়েছি। আয়াস ওদিকে প্রায় মরে গিয়েছে ধরে নেন। আমাকে একদিন আত্মমরা করে আনিশাকে নিয়ে চলে গেছিল। আজকে সব ফিরিয়ে দিয়েছি। আয়েশের মারা যাবার কথা শুনতেই নড়ে চড়ে উঠে ভয়ে ভয়ে তাকালাম আমি। চোখটা ভরে উঠল পানিতে। রশির বাঁধন থেকে নিজেকে ছাড়াতে ছটফট করতে করতে বললাম, বিশ্বাসঘাতকের ক্ষমা হয় না নীলাদ্র, আমাকে ছেড়ে দাও, নয়তো। চোখ রাঙিয়ে বললাম কথাগুলো। তখনই আমার গাল খুব জোরে নিজের হাত দিয়ে টিপে ধরল সেই অপরিচিত ব্যক্তিটি। ব্যথায় কাতরে উঠলাম আমি। সরু চোখে পর্যবেক্ষণ করলাম লোকটাকে। মধ্যবয়স্ক একজন পুরুষ, চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। ওহ, তাহলে এটাই আয়েশের দুর্বলতা? আমি তো জেল থেকে ছাড়া পাবার পর ভেবেছিলাম ওর কোনো দুর্বলতা নেই, কারণ ও তো পরোয়া করেই না। কিন্তু ওর বাড়িতে যে এত সুন্দর জিনিস লুকিয়ে রেখেছি জানতেই পারিনি। এনিওয়ে, এই মেয়ে আমরা ছেড়ে দিলে কি করবি তুই? কিছুই করতে পারবি না। রাগে ও ঘৃণায় গা রিরি করছে আমার। তাই একদলা থুতু এনে নিক্ষেপ করি সরাসরি এই নিচু মানসিকতার লোকটাকে। সঙ্গে সঙ্গে গাল থেকে হাত সরিয়ে নিয়ে দূরে সরে যায় লোকটা। রাগে ফোঁস করতে থাকি আমি। লোকটা চোখ মুখ জড়িয়ে ফেলে, পকেট থেকে রুমাল বের করে থুতু মুছে নিয়ে আচমকা সজোরে আমার বাম গালে থাপ্পড় মারে। এত জোরে থাপ্পড় লাগাতে ছিটকে পড়তে গিয়েও পড়লাম না বাধা থাকার কারণে। ঠোঁটের কোণা দিয়ে টুপ করে রক্ত গড়িয়ে পড়তে ফুপিয়ে কেঁদে দিলাম এবার। অস্পষ্ট গলায় বললাম, কে আপনি? কেন এমন করছেন আমাদের সাথে? ছেড়ে দিন, আয়েশ বাঁচবেন না অপারেশন না হলে। দোহাই লাগে, ছেড়ে দিন এবার। আমি রক্তিম বাহাদুর, যাকে 1 বছর আগে জেলে ঢুকিয়ে দিয়েছিল আয়াস। প্রথমে আমার সঙ্গে হাত মিলিয়ে পরে দলটাই পাল্টে ফেললো। অনেক কাঠখড় পুড়িয়ে আগে জেল থেকে বেরিয়েছি। আমার ব্যবসা সব ধুলোয় মিশিয়ে দিয়ে আয়াস রায়হান তো পার পেতে পারে না। 1 বছর তোকে ছাড় দিয়েছি। সেদিন 1 বছর আগে নীলাদ্র তোকে তুলে নিয়ে আসতে গেছিল, কিন্তু আমি ওকে বলেছিলাম যে আমি না বের হওয়া পর্যন্ত এসব যেন না করে, তাহলে ধরা পড়ে যেতে পারে। ও সেদিন আমার SMS পেয়েই চলে আসে। তাই বলে এভাবে প্রাণে মারবেন না আয়েশকে। আমায় যেতে দিন দয়া করে।
আমার কথা যেন কানেই গেল না রক্তিম বাহাদুরের। বেশ কিছুক্ষণ পায়চারি করে করে বললেন, ছেড়ে দিলেই তো। আর বাংলা সিনেমার মতো তুই গেলেই আয়াস সুস্থ হয়ে উঠে তোকে জড়িয়ে ধরবে না নিশ্চয়ই? টাকা লাগবে, টাকা। টাকা কোথা থেকে পাবি? যাই হোক পেয়ে যাব, ছেড়ে তো দিন। আচ্ছা শোন, তোর সঙ্গে একটা ডিল করা যাক, দারুণ একটা ডিল। সন্দিহান হয়ে লোকটার দিকে তাকালাম এবার। ডিল দেখে তো মনে হয় না মুখ থেকে ভালো কিছু বের হবে বলে, তবুও ক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। লোকটা বলল, তুই আমাদের কথা মতো বিক্রি হয়ে যা। আজকে আমরা বাংলোতে বিদেশি দল আসবে মেয়ে কিনতে, তাদের মন খুশি করে দে নাচ গান করে। দ্যাটস ইট। ওরা তোকে টাকায় ভরিয়ে দেবে, আর টাকা পেলে না হয় ওখানে জমা দিয়ে দিস, কিন্তু মনে রাখবি একবার বিক্রি হয়ে গেলে পেছন ফিরে তাকাতে পারবি না। এসব শুনে চক্ষু চরক গাছ আমার, ঘাম বেয়ে পড়ে গেল। চিৎকার করে ঘৃণার সঙ্গে বললাম, খবরদার, আমার সঙ্গে এমন কিছু করবার চেষ্টা করেছেন তো? আর এসব জঘন্য ডিল মুখেও আনলে আপনার জিহ্বা ছিঁড়ে ফেলবে আয়াস। ওনার পাগলামির ছিটে ফোটাও এখনো দেখেননি। আমার কথায় নীলাদ্র ও রক্তিম বাহাদুর দুজনেই তাকাতাকি করে অট্ট হাসিতে ফেটে পড়ল। নীলাদ্র বিদ্রুপ করে বলেই দিল, আয়াসকে কি ভাবো তুমি? ফিল্মের হিরো? জোরে জোরে ডাকবে আর সে আধমরা হওয়া থেকে বেঁচে উঠে এসে ফাইট করে তোমায় নিয়ে চলে যাবে? এই জগতে একবার যে আসে সে কখনো নিজের সুন্দর জগৎটা দেখতে পায় না আনিশা। তুমিও পারবে না, তুমি চাও আর না চাও তোমায় নিজেকে বিক্রি করতে হবে। করবো না। আই উইল কিল ইউ ব্লাডি বিচ। মেরে ফেলবো তোকে। আমার কথার কর্ণপাত করলো না কেউই। আমিও রাজি না এসব নোংরা কাজ করবে। নিজের সম্মান খোয়াতে চাই না। এর চেয়ে মৃত্যু হয়তো শ্রেয় একটা নারীর কাছে। রক্তিম বাহাদুর দুটো মেয়েকে ডেকে পাঠালেন। এই মেয়েকে রেডি করিয়ে দাও, সন্ধ্যার আয়োজনে এই মেয়ে থাকবে প্রধান আকর্ষণ। রেডি মানে? আমি রেডি হব না। আমাকে মেরে ফেললেও আমি কারোর সামনে যাব না। আমাকে স্পর্শ করার চেষ্টা করেছেন তো খুন করে ফেলবো। কথাটা বলতে না বলতেই আরো একটা থাপ্পড় পড়লো আমার অন্য গালে। ব্যথায় কুকিয়ে উঠলাম আমি। মেয়েদের হাতে তৈরি হয়ে নিলে ভালো। হয়তো নীলাদ্র আসবে তোকে তৈরি করাতে, ব্যাপারটা তোর ভালো লাগবে না হয়তো। 10 মিনিটে তৈরি হয়ে নে, আর নীলাদ্র ঘড়ির কাঁটা গুনতে থাকো। 10 মিনিট হতেই ঘরে প্রবেশ করবে। তৈরি হলে ভালো, নয়তো তুমি তৈরি করিয়ে দিবে। এর মাঝে ও সুযোগও নিতে পারো, নো প্রবলেম। হে শিশিয়ে কথাগুলো বলে বেরিয়ে গেল রক্তিম বাহাদুর। নীলাদ্রও নিচের হাতে থাকা ঘড়ি ইশারা করে বেরিয়ে গেল। এখন যদি তৈরি না হই আমার সঙ্গে ঠিক কি কি হতে পারে সেটা ভেবেই মাথা নিচু হয়ে গেল। চারিপাশটা ঘোলাটে হয়ে আসছে। চিৎকার করে আয়েশকে ডাকতে ইচ্ছে করছে, কিন্তু ডাকলেই কি মানুষটা আসবে? সেই অবস্থায় কি উনি আছেন? সোনালি রঙের একটা লেহেঙ্গা পরে আয়নার সামনে বসে আছি আমি। বাইরে কড়া পাহারা, ভেতরে দুজন মেয়ে নিঃশব্দে আমাকে রেডি করিয়ে যাচ্ছে। হাত ভর্তি চুড়ি, কানে ভারী দুল, মাথায় টায়রা, এমনকি নাকে নথ পরিয়ে দিচ্ছে ওরা। চোখে গাঢ় কাজল লাগিয়ে দিল। তাদের মধ্যে একজন আমার চোখে পানি টলমল করছে, যার কারণে কাজল লেপটে গেল। তা দেখে ওদের মধ্যে একজন বলল, কেঁদে লাভ নেই, নিজের ভাগ্য মেনে নাও। আমরাও একসময় এইভাবে কেঁদেছিলাম, এখন বুকে পাথর রেখে বেঁচে আছি। আমাকে আপনারা বাঁচান প্লিজ। মিনতির সুরে বললেও ওরা আমার কথা এড়িয়ে গেল। এসব নাকি ওদের সাধ্যের বাইরে। বারবার অনুরোধ করা সত্ত্বেও আমায় রেডি করিয়ে দিল ওরা। অতঃপর বাইরে চলে গেল। নিজেকে এক পলক দেখলাম আয়নায়। নিজেকে বিশ্রী লাগছে। আমি সাজতে চাইনি অন্যের জন্য। আচ্ছা, আয়াস যদি এখানে থাকতেন তাহলে কি বলতেন? ভাবতে ভাবতে যেন কানে এলো একটা শীতল কণ্ঠ। তুমি অন্য কারোর জন্য কেন সেজেছো নিশা পাখি? তুমি শুধু আমার সামনে সাজবে, কারণ তোমার এই সৌন্দর্য দেখার অধিকার শুধুই আমার। এটা কতবার মনে করাতে হবে তোমাকে? চমকে আশেপাশে তাকালাম, কেউ তো নেই। হয়তোবা আমি শুনতে ভুল করেছি। নিজের ইমাজিনেশনের এতটাই গভীরে পৌঁছে গেছি যে আয়েশের কণ্ঠ কানে বাজছে আমার। একসময় কান চেপে ধরে নিচে বসে পড়লাম। আর সহ্য হচ্ছে না। বড় একটা ঘরে বিদেশি লোকজনের সমাহার। বিদেশি সবাইকে আপ্যায়ন করা হচ্ছে। নিচে করা হয়েছে তাদের বসার আসর। তাদের সামনে নাচছে নির্লজ্জভাবে বেশ কয়েকটা মেয়ে। আমি আড়াল থেকে দেখছি। রক্তিম বাহাদুর সকলের সঙ্গে হেসে কথা বলছে আর নাচ গান করা মেয়েদের দাম দিয়ে
কথাবার্তা বলছেন। একসময় জোর করে আমায় নাচ গান করা মেয়েদের মাঝখানে ছেড়ে দিতেই সকলে লোভনীয় দৃষ্টিতে তাকালো। শকুনের মতো দৃষ্টি সকলের তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে শুরু করলো। এত সব কুৎসিত ও বিকৃত দৃষ্টি যখন আমায় পর্যবেক্ষণ করতে থাকলো, তখন আমি ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালাম। এর থেকে জঘন্য অনুভূতি আর হয়তো নেই। মেয়েরা আমার হাত ধরে ঠেলে ঠেলে ও ধাক্কা দিয়ে নাচতে বলল। অনেকে হাত ধরে জোর করে নাচাতে থাকলো। আমি সকলের ভিড়ে বড্ড একা হয়ে পড়েছি। এরই ফাঁকে একটা বড় মেইন গেটও নজর পড়লো আমার। সেদিকেই তাকালাম। এখান দিয়েই হয়তো বের হবার রাস্তা, কিন্তু বাইরেও নিশ্চয়ই লোকজন রয়েছে। আশেপাশে তাকালাম আমি। ফলমূল নিয়ে আসছে বেশ কয়েকজন মেয়ে। কাছের বাড়িতে থাকা ফলমূলের মধ্যে একটা করে ছুরি রাখা। সেদিকে এগোতে যাব তখনই আমার কোমর চেপে ধরে কেউ। আমার প্রাণ পাখি চাই চাই অবস্থা। পেছন ফিরে দেখি একটা বিদেশি লোক দাঁত কেলিয়ে হাসছে। আমি কৌশলে তাকে ধাক্কা দিয়ে দৌড়ে ফলমূলের বাটি থেকে ছুরি নিয়ে নিলাম। সকলে আমার দিকে বাঘের মতো এগিয়ে লাগলেও আমি সকলের দিকে ছুরি তাক করে নিজের ডান হাতের রগের উপর ছুরি ধরে কাঁপতে কাঁপতে বললাম, দূরে থাকো সবাই আমার থেকে, নয়তো সকলকে মেরে ফেলবো, নয়তো শেষ করে দেবো নিজেকে। এই মেয়ে, এই পাগলামি করবে না, ছুরি ফেলো। কিন্তু এখান থেকে পালিয়ে যেতে পারবে না, ছুরি ফেলো বলছি। নীলাদ্র একটু এগিয়ে আসার চেষ্টা করলো আমার কাছে। আমি তার দিকে ছুরি ধরে পিছিয়ে গিয়ে মেইন দরজার কাছে এসে বললাম, আমি মরবো পালিয়ে যেতে না পারলে, তবুও বিক্রি হব না, বুঝেছিস? সরে যা, নয়তো দুখণ্ড করে দেব। নীলাদ্র এগিয়ে আসার সাহস পেল না। দরজা দিয়ে ছুটতে গেলেই আমায় ধরে ফেলে আবারও কোনো পুরুষালী হাত পেছন থেকে। কাটা মুরগির মতো ছটফট করেও লাভ হয় না আমার। ছুরিটা উল্টো দিকে ধরে চোখ মুখ খিচে লোকটার পায়ে আঘাত করে বসি। যন্ত্রণায় জোরে চিৎকার দিয়ে ছেড়ে দেয় লোকটা। আমি লেহেঙ্গা তুলে দৌড়তে দৌড়তে পেছন ফিরে তাকাই। হাতে এখনো রয়েছে ছুরি। একটা লোককে আঘাত করেছি সেটা ভাবতেই শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে। এত সাহস কোথায় পেলাম জানি না। আমার পিছনে আসছে নীলাদ্র সহ বেশ কিছু লোক। কিছু দূর যেতেই বুঝলাম এটা তো সেই ঘন জঙ্গল। একবার আয়েশের সৎ মা আমায় এখানে ছেড়ে দিয়েছিলেন। রাতের অন্ধকারে সব অস্পষ্ট, তবুও আমি ছুটছি। একটা সময় ছুটতে ছুটতে হাঁপিয়ে উঠলাম, দাঁড়িয়ে পড়লাম, জোরে জোরে শ্বাস ফেলতে লাগলাম। কান্না গলায় দলা পাকাচ্ছে। এখন বুঝতে বাকি নেই এই দুনিয়া কত স্বার্থপর। পায়ের ধূপধাপ আওয়াজ পেয়ে আবারও পা চালাতে লাগলাম। মনে হচ্ছে সামনেই রাস্তা রয়েছে, সেদিকেই যেতে থাকলাম আমি। বেশ কিছুক্ষণ পর রাস্তার দেখা পেলাম, পিচ ঢালা রাস্তা। কিন্তু রাস্তায় নামতে না নামতে কয়েকটা লোক কিছু বুঝে ওঠার আগে ঘিরে ধরলো। সঙ্গে সঙ্গে ভয়ে আমার কাছে থাকা ছুরি হাতে চাপতেই হাতের বেশ খানিকটা কেটে গেল আমার। রক্ত গড়িয়ে পড়ল পিচ ঢালা রাস্তায়। রাতের শুনশান রাস্তা এটা, তেমন গাড়ি নেই সে কারণে। অনেক পালিয়েছিস, চল এখন যাবি বলেই একজন এগিয়ে আসতে লাগলো। আমি তার দিকে ছুরি তাক করে বললাম, এগিয়ে আসার চেষ্টা করেছিস তো? তো কি, মারবি নে মার। বলেই আরো এগিয়ে এলো লোকটি। আমার হাত কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সাহস যেন আর পাচ্ছি না। না পেরে নিচের ডান হাতের রগের উপর ছুরি ধরে বললাম, নিজেকেই মারবো, তবুও এই অন্ধকার পল্লীতে ফেরত যাচ্ছি না। সকলে হেসে উঠল। নীলাদ্রকে দেখতে পেলাম, গায়ে কাটা দিয়ে উঠল আমার। কি করব ভেবে পেলাম না। বাচ্চার কি কোনো উপায় নেই? তবে ওরা যখন সকলে মিলে এগিয়ে আসতে লাগলো, আমি চিৎকার দিয়ে বললাম, আই উইল কিল মাইসেলফ। থেমে আবার বললাম, কাছে আসবে না কেউ, ছুরি দিয়ে নিজেকে মারবো। তবে কারোর যেন আমার কথা বিশ্বাস হলো না। ওরা যত এগিয়ে আসতে লাগলো ততই অস্থির হয়ে পড়লাম আমি। কাঁপতে কাঁপতে নিজের অজান্তেই আচমকা ছুরি চালিয়ে দিলাম নিজের হাতের রগে। সঙ্গে সঙ্গে নিচেই চিৎকার দিয়ে উঠলাম। ঘোলা চোখে ভেসে উঠল রক্তের ফিনকি। হাত দিয়ে রক্ত গলগল করে পড়ে যাচ্ছে। সকলে দূরে সরে গেল। যতটুকু শক্তি ছিল তাও রক্ত দেখে কমে এলো। মাথা ঘুরে গেল এত এত রক্ত দেখে, তাও নিজের রক্ত। তাহলে কি আমার বাচ্চা হবে না? হাঁটু গেড়ে বসে পড়লাম আমি। চোখ বুজে আসতে পড়েও গেলাম নিচে, মুখ থুবড়ে। নেবু নেবু চোখে রক্তের ভয়াবহ দৃশ্য। তবে কি আর বাচ্চা হবে না? ফুল স্পিডে একটা কালো রঙের চকচকে গাড়ি যাচ্ছে জঙ্গলের ফাঁকা রাস্তা দিয়ে। তার পিছু পিছু আসছে আরেকটি গাড়ি। সামনের গাড়িটাকে ক্রমাগত পিছনে ফেলার চেষ্টা করে যাচ্ছে পিছনের গাড়িটা। সামনের গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তিটি মৃদু হেসে দেখছে পিছনের গাড়ির কর্মকাণ্ড। তার কানে থাকা ব্লুটুথ দিয়ে কথা শুনছে আর মুচকি মুচকি হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দিল সে। জানালা খোলা থাকায় উঠতে লাগলো সেই সুপুরুষটির জেল দিয়ে আটকে থাকা চুল।
ঠোঁটে ঠোঁট টিপে ব্লুটুথে কথা শুনে বলল, আমার বেস্ট ফ্রেন্ড যদি একবার এটা শোনে যে দেশে ফিরে ওর সঙ্গে রেসিং না করে তোমার সঙ্গে কার রেসিং করছি আর ওকে জানাইও নি দেশে আসার কথা, তাহলে সে মেরেই আহত করে ফেলবে আমাকে। ব্লুটুথের অপর পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে এলো, দেশে ফিরতে না ফিরতেই তো হসপিটালে জয়েন করেছো, রেস্ট করতেই যত প্রবলেম। আসলে না, এত তাড়াতাড়ি হসপিটালে জয়েন করার ইন্টেনশন আমার ছিল না। মা বাবা জেদ ধরেছে যে আমায় এবার বিয়ে করতে হবে, তাই তাড়াতাড়ি যেন নিজের প্র্যাকটিস শুরু করি। তাই তো বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখাও হলো না, কি ভাগ্য আমার। বলেই নিচের হাসি প্রসারিত করে স্পিড একটু কমিয়ে দিল রুদ্র। পেছনের গাড়িটা তার পাশাপাশি এলো। তৎক্ষণাৎ নিচের হাসিটা বজায় রেখে ডান হাতে থাকা মোটা কালো বেল্টের ঘড়ি জানালা দিয়ে দেখলো পাশের গাড়িতে থাকা ড্রাইভিং সিটের মেয়েটিকে। তারপর আবারও গাড়ির স্পিড বাড়িয়ে সামনের লাইট জ্বালিয়ে চলে গেল। মেয়েটি শত চেষ্টা করেও রুদ্রকে অতিক্রম করতে পারল না। রুদ্র কিছুক্ষণ ড্রাইভ করতে করতে আচমকা হেডলাইট দিয়ে সামনে বেশ কয়েকটা ছেলের দল দেখে হাসিটা মিইয়ে গেল। কপালে পড়ল বেশ কয়েকটা ভাঁজ। বিড়বিড়িয়ে বলল, কি হচ্ছে ওখানে? রুদ্র জোরে জোরে গাড়ির হর্ন দেওয়াতে ছেলেগুলো কেমন জানি তাড়াহুড়ো করে পালিয়ে গেল জঙ্গলের ভিতর। সেটা রুদ্রের সুবিধার লাগলো না। ভুরু কুচকে তাকালো সামনে। আবছা কিছু দেখা যাচ্ছে। হলুদ আলোতে আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে পড়ে থাকা একটা মানুষের দেহ। চোখ বড় বড় করে গাড়ির ব্রেক চাপে রুদ্র। বেশ কিছু দূর গাড়ি গিয়েই থেমে যায়। রুদ্রের মনে প্রশ্ন জাগে, আধার রাতে কি ওই মেয়েটা সর্বনাশ করতে এসেছিল ছেলেগুলো? ভাবতেই লোম শিউরে ওঠে তার। সিট বেল্ট খুলে গাড়ি থেকে দ্রুত নামতে নামতে ঘৃণা নিয়ে বলল, দেশটা কি কখনোই পাল্টাবে না? গাড়ি থেকে নেমে এক প্রকার ছুটে পড়ে থাকা মেয়েটির কাছে আসে রুদ্র। আশেপাশে রক্তের যেন নদী তৈরি হয়ে গেছে। মেয়েটা কাত হয়ে পড়ে আছে। চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে মেয়েটার সাজ। সোনালী বর্ণের পোশাকে ঝকঝক করছে মেয়েটির রূপ। কালো চুলের ওপর কাপড় দেওয়া। বেশ কিছু চুল এসে পড়ছে তার মুখে। রুদ্রের চোখ যায় মেয়েটার ডান হাতের দিকে, যেখান থেকে গড়গড়িয়ে রক্ত পড়ে যাচ্ছে। সে এইসব দেখে ভয়ার্থ স্বরে বলে, ওহ নো, মনে তো হচ্ছে শিরা কেটে ফেলেছে। হাঁটু গেড়ে বসে পড়ে রুদ্র। ঠোঁটচোরা ইতিমধ্যেই শুকিয়ে কাঠ হয়ে গেছে মেয়েটির। ভয়ানক অবস্থা দেখে কাঁপা কাঁপা হাতে মেয়েটিকে সোজা করতেই চুলগুলো সরে গেল তার মুখশ্রী থেকে। ছিটে ফোটা রক্ত লেগে থাকা মুখ, ফ্যাকাশে মুখখানাতেই ভয়ঙ্কর মায়া। চাঁদের আলোর ঝলকানিতে ফ্যাকাশে মুখেও অদ্ভুত সৌন্দর্য প্রত্যাখ্যান করতে পারে না রুদ্র। তবুও নিজেকে সামলে অল্প বয়সী মেয়েটার হাতের দিকে তাকায়। রক্ত ঝরছে এখনো। দ্রুত নিচের পকেট থেকে সাদা বর্ণের রুমাল বের করে চেপে ধরে হাতে। সাদা রুমাল মুহূর্তেই লাল বর্ণ ধারণ করে। রুদ্র ভেবে পাচ্ছে না সে কি করবে। দ্রুত মেয়েটার বাম হাতে ধরতেই আবারও আঁতকে ওঠে। এখনো তার হাতে চেপে ধরে রাখা ছুরি। ছুরিতে রক্ত লেগে আছে। কোনো মতে ছুরিটা ফেলে দেয় রুদ্র। তার বাম হাতের তালুও ক্ষত বিক্ষত হয়ে রয়েছে। তবুও যে রক্তাক্ত হাতটা ধরে মেয়েটির পালস চেক করলো। তখনই তার মনে প্রশান্তির ঢেউ বয়ে গেল। ঢোক গিলে বলল, ও বেঁচে আছে, পালস চলছে, কিন্তু খুব ধীরে। এভাবে ব্লিডিং হলেও বাঁচবে না। ও মাই গড, হি ইজ দ্য গার্ল। পেছন ফিরে তাকায় রুদ্র। তার গভীর চোখে অচেনা মেয়েটির জন্য আকুলতা। শিয়া ভয়ার্ত চোখে মেয়েটিকে দেখছে। শিয়া ও রুদ্র একই হসপিটালের প্র্যাকটিসিং ডক্টর। রুদ্র নতুন এলেও কয়েকদিনেই বেশ ভাব হয়েছে তাদের। শিয়া মনে মনে রুদ্রকে পছন্দ করলেও প্রকাশ করতে পারে না। রুদ্র সেটা বুঝতে পারলে তাকে এড়িয়ে চলার চেষ্টা করে। তবুও মেয়েটা নাছোড়বান্দা। আই ডোন্ট নো, কিন্তু ও বেঁচে আছে। আর শিরা একটুখানি কেটেছে মনে হচ্ছে। এভাবে ব্লিডিং হতে থাকলে বাঁচানো যাবে না। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের হসপিটালে নিয়ে যেতে হবে তাকে। শিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে মেয়েটিকে দুহাত দিয়ে দ্রুত কোলে তুলে নেয় রুদ্র। ছুটে যায় নিচের গাড়ির দিকে। শিয়া কিছুটা অবাক হয়েই রুদ্রের কাণ্ড দেখে সেও এগিয়ে যায়। আয়েশের আহত হওয়ার খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। তার অপারেশনের প্রস্তুতি দেরি হওয়ায় সকলে সন্দেহ করল। আবার হঠাৎ করেই অপারেশন শুরু হলো তার। অপারেশনের সব টাকা জমা দিয়ে ও ফর্মালিটি পূরণ করে রিসেপশন থেকে ফিরে আসে অর্ক। তার মুখে চিন্তার ছাপ, কপালে কয়েকটা দৃঢ় ভাঁজ পড়েছে। অপারেশন থিয়েটারের দিকে আসতেই খেয়াল করে অর্ক তার বাবাকে। সিটে চোখ বন্ধ করে বসে আছেন আজিম সাহেব, অর্থাৎ অর্কের বাবা। অর্ককে আসতে দেখে আজিম সাহেব চিন্তিত হয়ে প্রশ্ন করেন,
আয়াসের অপারেশন তো শুরু হলো অর্ক, কিন্তু আমার আনিশা মা কোথায়? ওকে কেন পাচ্ছি না? ওর আবার কিছু হয়ে গেল না তো? আয়াসের অবস্থাও ঠিক নয়, শুনলাম টাকার জন্য ওর অপারেশন আটকে ছিল। আমি তো ব্যাংক থেকে লোন নিয়ে জমা দিতে হলো, আমার কাছেও তো বেশি টাকা পয়সা নেই। কিন্তু আমার আনিশাকে না দেখে আমার চোখ শান্তি পাচ্ছে না। মাহমুদ আর হেমাকে তো আসতে বলে দিলাম, কিন্তু ওরা যদি মেয়েটাকে না দেখতে পারে কি হতে পারে ভাবছিস? অর্ক দীর্ঘ নিঃশ্বাস নিয়ে অপারেশন থিয়েটারের দিকে তাকালো, মাথা নাড়িয়ে বলল,